হ্যালো, জাহিদ হোসেন সাহেব, শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার সাথে বোধহয় আগে 2-3 বার কথা হয়েছিল, তাই না? জি ভাই, কথা হয়েছিল ভাইয়া। কয়েকটা বিষয় নিয়ে আপনার সাথে ডিসকাস করি নাই ওই দিন। কয়েকটা বিষয় নিয়ে হয়েছিল, আজকে অন্য একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছিলাম। প্রথম আচ্ছা। বিষয়টা আমি ভাইয়া, পুরোপুরি না নিশ্চিত ভাইয়া, না। আপনাকে তো ভাইয়া আপনাকে আগে শুরুতে একটু বলে নিই যে আপনি এমন কথা বলবেন যেগুলা সেন্স মেক করে। কোনো সেন্স মেক করে না এমন কথা অনুগ্রহ করে বলেন না, কারণ যে কথাগুলোর কোনো মানে নাই, মিনিং নাই, মিনিংলেস কথা, সেই কথাগুলো আপনি অনুগ্রহ করে বলেন না। ঠিক আছে? জি ভাই, আমি চেষ্টা করব। হ্যাঁ, আপনি একটু যুক্তি, জিনিসটা কি সেই জিনিসটা বুঝে, ওই যে যেমন আমি আমার ওয়েবসাইটে সাম্প্রতিক সময় একটা লেখা লিখেছি, কুযুক্তি কাকে বলে। হ্যাঁ, ওই লেখাটা যদি আপনি একটু জি জি ভালো জি, করে আমি মন পড়েছি দিয়ে পড়েছি। পড়েন, তাহলে আপনি জি বুঝতে জি, আমি পারবেন পড়েছি। যে যুক্তি কাকে বলে আর কুযুক্তি কাকে বলে, এই দুইটার একটা পার্থক্য আছে। হ্যাঁ, কুযুক্তি আমরা অনেক দিতে পারি, কুযুক্তি অনেক দেয়া যায়, কিন্তু সেগুলা আসলে মানে যৌক্তিক আলোচনায় সেগুলা খালি হাস্যরসের সৃষ্টি করে। বুঝতে পেরেছেন? আপনি যদি অনুগ্রহ করে সেগুলো একটু ভালো করে পড়ে তারপরে সেন্স মেক করে এমন কথা বলেন, তাহলে আমার জন্য সুবিধা হয় আলোচনা করতে। জি ভাই, প্রথমে আমি শুরুতে যেটা বললাম যে আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে প্রথম যেটা, আমি পুরোপুরি নিশ্চিত না, তবু আপনাকে বলতেছি হুম। যে উম, ঢাকায় যে গুলশানে হামলা হয়েছিল হুলিয়ার্টিসনে, হুম। তার প্রায় সপ্তাহখানেক পরে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে যে মানে অনেক কথা ছিল, তার মধ্যে একটা ছিল যে মাওলানা শফির একটা পিএইচডি ডিগ্রি আছে। হুম। আহ, এই এই সোর্সটা আপনি কোথায় পেলেন? মাওলানা শফি একজন পিএইচডি হোল্ডার, এই সোর্সটা আপনি কোথায় পেলেন? এটা আমি একটা পত্রিকাতে পড়েছিলাম। ওনার এক ভাই, আমি অনেকদিন আগে একটা পত্রিকাতে পড়েছিলাম ওনার সম্পর্কে। ভাইয়া, বাংলাদেশে যে মানে সাংবাদিকতাকে আমি শ্রদ্ধা করি, তবে সাংবাদিকতার নামে যে অপসাংবাদিকতা চলতেছে সেটা নিন্দা জানাই। আচ্ছা, আহ, ঠিক আছে। এটা আমার মনে হয় আপনি বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন। আচ্ছা, এটা হতে পারে এরকম যে এরকম মানে আমি ভুল সংবাদ পড়েছি, এরকম হতে পারে। তবে ব্যাপার হচ্ছে যে জি, আমি, আমার যতদূর মনে আছে, আমি কোন একটা সংবাদপত্রের একটা নিউজ পড়েছিলাম যে আল্লামা শফির শিক্ষাগত যোগ্যতা কি সেটা নিয়ে দীর্ঘ একটা লেখা লেখা হয়েছিল সেখানে। ওনার বেশ ভালো শিক্ষাগত যোগ্যতা আছে এবং ইসলামিক হিস্ট্রিতে সম্ভবত তার একটা ডক্টরেট আছে, এরকম আমি একটা পড়েছিলাম একটা সংবাদপত্রে। কিন্তু আমি এই বিষয়ে না ভাই, শতভাগ নিশ্চিত না। জি 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 জি, আপনার পুরাতন লেখা আমি পড়ি তো, এবং আপনার এটা সম্ভবত ভুল। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আমি আরেকবার চেক করে দেখবো। জি ভাই, ভাই ধন্যবাদ। এখন আজকে নতুন যেসব বিষয় নিয়ে কথা বলতে যাবো, পুরা আগে অনেক কিছু বলেছিলাম। আচ্ছা। এখন আহ, আমি একটা মন্তব্য করব, শুধু মন্তব্যটা আপনি দীর্ঘায়িত করেন না, ঠিক আছে? কারণ আচ্ছা। আপনার সাথে আগে যে কথা হয়েছে, বেশিরভাগ কথা কিন্তু আপনিই বলেছেন, মানে আচ্ছা। আমাদের কনভারসেশনের। আচ্ছা। একটা মন্তব্য করতেছি। প্রথমে একটা বিষয় বললাম, আমি দ্বিতীয় একটা বিষয় বলবো। সেটা হচ্ছে দাসপ্রথা কিন্তু ইসলাম আনেনি। ইসলাম আসার না, আগে আমরা থেকেই আমরা কি দাসপ্রথা কেউ ছিল। বলেছি দাসপ্রথা ইসলাম এনেছে? না না, মন্তব্যটা শেষ করি। হুম। মন্তব্যটা শেষ করি আগে। আচ্ছা। এখন বাংলাদেশ ধরেন কৃষি ভিত্তিক দেশ। হুম। কৃষি ছাড়া বাংলাদেশকে কিন্তু চিন্তা করা যায় না। অথবা বলতে পারেন পোশাকের উপর বৈদেশিক রেমিটেন্স অনেকটা নির্ভরশীল। এখন পোশাক শিল্প বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আপনি আগে নিয়ে যাবেন, সেটাও কিন্তু খুব বেশি দূর ফলপ্রসূ হবে না, ঠিক না? হুম, আপনি একটু সেজন্য সংক্ষেপে বলবো যে সংক্ষিপ্ত করেন। আপনার উদাহরণটা আমি সংস্কৃত। বুঝতে পেরেছি, উদাহরণটা বুঝতে পেরেছি, জি জি আপনি সংক্ষিপ্ত জি করতে জি পারেন। জি, মন্তব্য শেষ। আচ্ছা। আমি দ্বিতীয় আপনাকে এখন এখন দ্বিতীয় বিষয়। এখন একটু এটার সম্পর্কে একটু বলে নিই যে যেমন ধরেন বাংলাদেশে এখন দুর্নীতি হচ্ছে। হ্যাঁ, বা বা বাংলাদেশে এখন খুব ধর্ষণ হচ্ছে। হুম। এখন তাই না, তো? বাংলাদেশ না, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা আসার আগে থেকেও দুর্নীতি হতো, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে বলছি, ধরেন জি এখন বাংলাদেশে খুব ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, এখন ধরেন একটা পরিপূর্ণ জীবন বিধান আওয়ামী লীগ সরকার আমাদেরকে দিল। ধরেন, আমরা ধরে নিচ্ছি জি এই জিনিসগুলা, একদম লিটারেরি নেয়ার দরকার নেই, আক্ষরিক ভাবে নেয়ার দরকার নেই, ধরে নেয়া। ঠিক আছে? আওয়ামী লীগ সরকার একটা পরিপূর্ণ জীবন বিধান আমাদের কাছে উপস্থাপন করলো, ধরে ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে? ঠিক আছে? জি জি বুঝতে পারছেন তো? আচ্ছা। জি জি এখন সেই পরিপূর্ণ জীবন বিধানের মধ্যে বলা হলো যে আচ্ছা, ধর্ষণ কেউ করতেছে, আচ্ছা ঠিক আছে, ধর্ষণ তো আর আমরা শুরু করি নাই, ধর্ষণ তো আগে থেকেই ছিল। তো সেই ধর্ষণটাকে তারা জায়েজ করে দিল এবং ধর্ষণটাকে তারা ওন করলো। ওন করা মানে তো বোঝেন। হুম। জি এখন পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধর্ষণ করলো এবং
যখনই তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবারা তোমরা কেন ধর্ষণ করতেছো, তোমরা না পরিপূর্ণ জীবন বিধান নিয়ে আসছো, তোমাদের না জীবন বিধান সবচেয়ে পরিপূর্ণ, খুব চমৎকার জীবন বিধান তোমরা দিলা, তাহলে তোমরা তোমাদের পোলাপান ধর্ষণ করে কেন? তখন তারা বললো, আরে ধর্ষণ তো আমরা করিনি, ধর্ষণ তো আগে থেকে ছিল, আমরা খালি সেটাকে কন্টিনিউ করেছি। হুম। এখানে পয়েন্টটা হচ্ছে, একটা অনৈতিক কাজ বা একটা অন্যায় কাজ অন্যায়, সেটা আপনিও জানেন আমিও জানি। এখন যারা পরিপূর্ণ জীবন বিধানের দাবি নিয়ে আসবে আমাদের কাছে, বা ঐশ্বরিক কেতাব নিয়ে আসবে আমাদের কাছে, তাদেরকে আমরা দেখব যে তারা কতটুকু পরিপূর্ণ বা কতটুকু ঐশ্বরিক, তারা কি আগের যে ভাই নোংরা জিনিসগুলা ভাইয়া সেগুলা ভাইয়া কন্টিনিউ করছে কিনা। একটু শেষ করতে দেন ভাই। ইসলাম জি যে জি জি। দাবিগুলা আমি করে, আপনার উত্তরটা বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, আপনার উত্তরটা বুঝতে পেরেছি আমি ভাইয়া, ইসলাম যে আমি দাবিগুলো পুরোটাই করছে বুঝতে তার পেরেছি ভিতরে আপনার একটা উত্তরটা। হচ্ছে, ইসলামের দাবিগুলোর ভিতরে একটা হচ্ছে তারা নাকি আরব দেশে নাকি তখন মেয়েদের জ্যান্ত পুঁতে ফেলা হতো। হ্যাঁ, ইসলাম এসে নাকি সেটা বন্ধ করে দিচ্ছে। বাবারা তোমরা এতই ভালো, মানে ভালো ভালো কাজ করছো, তাহলে তোমরা সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা দাস প্রথা, সেটা কেন বন্ধ করো নাই? তোমাদের তো সবার আগে আচ্ছা আচ্ছা তোমরা ভাই পরিপূর্ণ আমি জীবন একটু বিধান বলি। আনলা, ঐশ্বরিক জীবন বিধান আনলা তোমরা, সবার আগে তো বন্ধ করা ছিল দাস প্রথা। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের নাকি জ্যান্ত পুঁতে ফেলা হতো, এটা একটা ভয়ঙ্কর অন্যায়, এটাও আমরা স্বীকার করি। যদি এটা ইসলাম আসলেই বন্ধ করে থেকে থাকে তাহলে আমরা সেটাকে সাধুবাদ জানাবো। কিন্তু একটা মানে বড় অন্যায়কে তোমরা মানে জাস্টিফাই করলা, আর অন্য বড় অন্যায়কে তোমরা বন্ধ করলা, এটা তো হইলো না, তাহলে তো মানে হিপোক্রেসি হলো, তাই না? হ্যাঁ, এবার আপনি বলেন। জি ভাই, আমি আরেকটা মন্তব্য করতেছি যে আপনি বা ওমর ফারুক লুকস ভাইয়া বা মুফাসসিল ভাইয়া বা আসাদ ভাইয়া, আপনারা যাই লেখেন আপনাদের লেখা কিন্তু আমি অনেকদিন ধরেই পড়ি, ঠিক না? আচ্ছা এখন আপনি তো ফেসবুক লাইভ ভিডিও করতেছেন, আপনার সবগুলো লাইভই আমার দেখা, ঠিক আছে? আচ্ছা। এখন আপনার সাথে বেশ কিছুদিন আগে একজনের সাথে লাইভে কথা হয়েছিল, যে আপনাকে কথাই বলতে দিচ্ছিল না, ঠিক আছে? মানে আপনি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে একটা কথা বলেছিলেন যে আপনি যদি দেখে থাকেন যে আমাদের কনভারসেশনের প্রায় পুরোটাই না বেশিরভাগ সময় কিন্তু আপনি বলেছেন। শেষের দিকে একজন বক্তা আপনার সাথে যুক্ত হয়েছিল, আপনার হয়তো খেয়াল নাই এই মুহূর্তে। এখন আমি কিন্তু এইভাবে কথা বলতে পছন্দ করি না, যে একজন বলবে একজন বলতেই দিবে না, ঠিক হুম না? হুম। আপনি মনে করতে পারেননি হয়তো, একজন আপনাকে সাথে অনেক কথা বললো, মানে কনভারসেশনের, আপনি বিরক্ত হয়ে বললেন যে হ্যালো, হ্যালো জাহিদ ভাই, আপনার কথা কেটে গেছে। হ্যালো হ্যাঁ জাহিদ ভাই, ভাই। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আবার। জি জি, আমার চার্জ একটু কম ছিল তো, একটা সিগন্যাল দেখাইলো আর কি। আচ্ছা। ভাই বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আপনি যে বিষয়টা বললেন যে আমি আপনার উত্তরটা বুঝতে পেরেছি, এখন আমার উত্তরটা হচ্ছে কিন্তু ইসলাম কিন্তু ইজমা এবং কিয়াসও আছে, ঠিক না? হুম ইজমা এবং কিয়াস কিন্তু আছে, আপনি আমার থেকে খুব ভালোভাবেই জানেন ইজমা এবং কিয়াস কোনটা কি। হুম। তো আপনি যে জিনিসটা বললেন, তার উত্তরটা আমি খুব সংক্ষেপে দিলাম, ইজমা এবং কিয়াসও আছে। না, এটা উত্তর হলো না ভাই, কারণ কোরআন এবং হাদিসে যে জিনিস জায়েজ করা আছে, ইজমা কিয়াস দিয়ে সেটা না জায়েজ করা যায় না। এটা আপনি যদি না জেনে থাকেন, আপনি একটু জিজ্ঞেস করেন আলেমকে। কোনো কোরআনে এবং হাদিসে যেটা স্পষ্টভাবে জায়েজ আচ্ছা করা আছে, এটা কোনো ইজমা ঠিক আছে, কিয়াস দিয়ে ইজমা না এবং জায়েজ কিয়াস করা যাবে সম্পর্কে ইজমা এবং কিয়াস সম্পর্কে আপনি বলেন। না। আমি ইজমা কিয়াস সম্পর্কে জানি ভাই, কোরআন এবং হাদিসের পরে ইজমা কিয়াস। ঠিক আছে। জি 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 ওই দুই জায়গায় জি। দুই জিনিসের ভ্যালিডিটি আছে, যে জিনিস জায়েজ, ইজমা কিয়াসের স্তর ওইটার নিচে, ওইটার পরের ধাপ হচ্ছে ইজমা কিয়াস। ইজমা এবং কিয়াস, আপনি যেটা কোরআনে, আপনাকে তো কোরআনে সবগুলি মানতে হবে। পরিষ্কার, না না, সবগুলা মানতে হবে আপনার। যেখানে কোরআনে পরিষ্কার হাদিসে পরিষ্কার, সেখানে আপনি ইজমা এবং কিয়াস দিয়ে কোরআন এবং হাদিসের যেটা জায়েজ এবং যেটা না জায়েজ সেটা পরিবর্তন করতে পারবেন না। যে বিষয়ে সন্দেহ আচ্ছা আছে, যে বিষয়ে সন্দেহ আছে বা বিতর্ক আছে, যেখানে কোরআন এবং হাদিসে মানে পরিষ্কার ভাবে বলা নাই, সেই বিষয়ে আপনি ইজমা কিয়াসে যেতে পারবেন। আপনি বোধহয় ভাই জানেন না এই বিষয়টা, আপনি একটু জেনে নেন। আমি ইজমা কিয়াস সম্পর্কে ভাই, পরিষ্কার ভাবে জানি। কোরআন এবং হাদিসে ভাই, যেগুলো স্পষ্ট আছে সেই বিষয়ে কোনো ইজমা কিয়াসের কোনো বালাই নেই, যেখানে স্পষ্ট নাই ঠিক সেই আছে। বিষয়ে ইজমা কিয়াস। ঠিক আছে, ইজমা কিয়াস সম্পর্কে আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি। ইজমা এবং কিয়াস জিনিসটা হচ্ছে যে যখন কোরআন বা হাদিসে আপনি পাবেন না, তখন আপনাদের মানে ইসলামী যদি স্টেট থাকে, আপনি সেখানে আলেম ওলামাদের সাথে বসবেন, বসে আলোচনা করবেন, আলোচনা করে ওই রিলেটেড কি কি হাদিস আছে, ওই রিলেটেড কোরআনে কি কি আয়াত আছে, সবগুলো মিলিয়ে আপনি একটা ওই সমস্যাটা সমাধানের জন্য, ঠিক না? আমি আপনাকে শুরুতেই বললাম কিন্তু দাসপ্রথা ইসলাম মানে নাই, ঠিক না? যেহেতু ইসলাম মানে নাই, তা আপনি বলতেছেন যে ইজমা কিয়াস হচ্ছে কোরআনের পরে, ওটা দ্বারা আমি সলভ করতে পারবো না, বা আমরা সলভ করতে পারবো না, বা মুসলমানরা সলভ করতে পারবে না। তো আপনি আমাকে একটা আয়াত দেখান যে বললো তোমরা কখনোই দাসপ্রথা বন্ধ করো না, দাসপ্রথা আজীবন চলবে, এরকম একটা দেখান, তাহলেই তো আমার কথাটা ভুল প্রমাণিত হয়। ভাই, আপনি কি বলতেছেন? আপনার কথার কোনো সেন্স মেক করে না। হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে। আর দুই নম্বর কথা হচ্ছে, কোরআনে এবং হাদিসে মহানবী নিজে দাস ব্যবসা করেছেন, নিজে দাস ব্যবসা করেছেন।
তিনি নিজে দাস কেনা বেচা করেছেন। মহানবী নিজে যেই কাজ করেছেন সেই কাজ শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে রহিত করা যায়। ঠিক আছে? আপনি কি মানে একটু হ্যাঁ। সেন্সে কথা বলেন, হ্যাঁ? মহানবী নিজে যেই কাজ করেছেন, যেটা হাদিসে আছে, সেই কাজ শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে রহিত করা যায়। এমন কোন কোরআনের আয়াত নাই যে দাসপ্রথা আজকে থেকে বন্ধ। হুম। মদ নিষিদ্ধ ঠিক করা ঠিক হয়েছে, আছে। কোরআনে পরিষ্কার ভাবে মদ নিষিদ্ধ করা হয়েছে, একদম পরিষ্কার। জি। হ্যাঁ, এখানে কোনো মানে ইয়া নাই, গ্যাঞ্জাম নাই। এখানে কেউ কোনো ইজমা কিয়াস দিয়ে মদকে হালাল করতে পারবে না। ঠিক আছে? যত ইজমা কিয়াসি আসুক, মদকে কেউ হালাল করতে পারবে না। একদম স্পষ্ট নিষেধাজ্ঞা মদ বিষয়। মদ খাওয়া যাবে না, মদ হারাম। ঠিক আছে? দাস প্রথাকে হারাম করা হয় নাই কোথাও। দাস প্রথা যদি আপনি আজকেও চালাতে চান, আজকেও চালাতে পারেন। কোরআন এবং হাদিস দ্বারা এটা জায়েজ করা আছে। মহানবী নিজে দাস ব্যবসা করেছেন। সেইটা নাজায়েজ করতে, সেটা বন্ধ করতে কোরআনের স্পষ্ট আয়াত লাগে। সেটা ভ্যালিড করতে কোনো স্পষ্ট আয়াতের দরকার নেই। আপনি বুঝতে পারছেন বিষয়টা? ভ্যালিড করতে কোনো স্পষ্ট আয়াতের দরকার নেই। মানে সেটা সেটা জায়েজ করতে কোনো স্পষ্ট আয়াতের দরকার নেই, কারণ মোহাম্মদ নিজেই করেছেন সেটা। সুতরাং সেটা জায়েজ করার জন্য স্পষ্ট আয়াতের দরকার নাই। সেটা নাজায়েজ করতে, যেটা মোহাম্মদ নিজে করেছেন, সেটা নাজায়েজ করতে স্পষ্ট আয়াতের দরকার আছে। এই জিনিসটা কি আপনি বোঝেন না আম, ভাই? না ভাই, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আচ্ছা, মারিয়া কিপ্টিয়া সম্পর্কে কিছু বলেন দেখি। মানে কি বলবো, আমি তো বলেছি, আগে লিখেছি তো মারিয়া কিপ্টিয়া সম্পর্কে। না, মারিয়া কিপ্টিয়া সম্পর্কে আমিও জানি, তবুও আপনার মুখ থেকে শুনতে শুনতে চাচ্ছিলাম। না, আমি তো বলেছি, আমার ওয়েবসাইটে গিয়ে ভাই একটু পড়েন, তা আপনার যদি মানে কোনো সমালোচনা থাকে পড়া আছে? এখানে। না 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 না, আমার পড়া আছে। এই বিষয়ে আর কিছু বলবো না। আহ, আপনি যতগুলি বললেন যে আপনার ইসলাম সম্পর্কে যে যে সকল সমস্যা দেখালেন, যে সৃষ্টিকর্তা আছে প্রমাণ পাচ্ছেন না, ঠিক আছে, এই বিষয়ে কোনো মন্তব্য নাই। দাসপ্রথা একটা বিষয় দেখালেন, যে একটা বিষয় দেখালেন তিনটা, হুম, সূরা তালাকের 4 নম্বর আয়াতটা দেখালেন চারটা, আর কি কি দেখালেন? হযরত আয়েশার সাথে বিয়ে, এটা পাঁচটা। হুম। আহ আর কিছু মনে পড়তেছে না এই মুহূর্তে। আর কি কি সমস্যা জানি দেখালেন আপনি? সমস্যা তো অনেক আছে ভাই, অনেক অনেক সমস্যা আছে। বলেন। যেমন ধরেন বলেন যৌন দাসী, সিরিয়ালি। রাখা। মানে আমার একটা লেখাই আছে এই বিষয়ে, সেখানে কোরআনের আয়াত এবং হাদিসের তাফসীর এবং হাদিসের বর্ণনা সহ কিভাবে গনিমতের মাল ভাগ বাটোয়ারা করতো, সেগুলো সব পরিষ্কার ভাবে আমি লিখেছি আমার একটা লেখায়। ইসলাম, গনিমতের মাল এবং হ্যাঁ, আমাদের মানবতা। জি জি জি, আপনি আজল বিষয়ে একটা লেখা লিখেছিলেন, আজল বিষয়েও একটা হ্যাঁ, লেখা ছিল, আপনারা পড়েছিলাম। ওটার ভিতরে আজল অংশটা ছিল, আজল কিভাবে করে, জি 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 যুবকদিনীদের সাথে কিভাবে আজল করতে হবে সেই বিষয়ে নির্দেশ জি জি দেয়া জি আছে। জি 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 জি। তারপর এই তো 6টা। যেমন ধরেন এই যে মানে মোহাম্মদের সমালোচকদের কিভাবে হত্যা করা হয়েছিল, গুপ্ত ঘাতকের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেগুলো তো লিখেছি। এ- এ- এই বিষয়ে আমার একটা দ্বিমত আছে। 7 নম্বর বিষয়টা একটা দ্বিমত আছে যে আপনি যদি পুরো ইতিহাসটা জানেন, আপনি দেখবেন কিন্তু তারা প্রথমে আহ, একজনের উট চুরি করেছিল, ঠিক আছে, উট চুরি করে সেটা মানে জব করে খেয়ে ফেলেছিল। হুম। শুধু এই দ্বিমতটা আছে। আপনার আচ্ছা, বিষয়টা আমি কারবালা ভুল বলতেছি কে না? কারবালার আপনি উট চুরির কথা বলছেন? আসমা বিনতে মারওয়ান তো উট চুরি করেন নাই। উট চুরির এটা হচ্ছে কি আরেকজন, আরেকজন, ওনার ওই ব্যক্তির নাম আমি ভুলে গেছি। আরেকজন ইহুদি কবি ছিলেন, উনি, ওনার ক্ষেত্রে একটা উট চুরির হয়তো অভিযোগ ছিল। আচ্ছা, আপনি আরেকটা লেখায় বলেছেন কিন্তু যে মানে ইমরুল কায়েস। আসমা বিনতে মারওয়ানের বেলায় তো কোনো উট চুরির অভিযোগ ছিল না। আসমা বিনতে না না, মারওয়ান আরেকজনের সাথে, পরিচালিত আরেকজনের সাথে ছিল, সেটা নামটা এই মুহূর্তে আমার খেয়াল নাই। কিন্তু একটা উট আচ্ছা, চুরির কারণে মানে খুনাখুনি করা, এটা এটা আপনার কাছে কেন মনে হচ্ছে আমি বুঝতেছি না। কিভাবে জায়েজ করছেন আমি ও- বুঝতেছি না। না না, চোর তো চোরই, চোরের শাস্তি হবে না? না না, চোরের শাস্তি হবে খুন করে ফেলা? আপনি কি বলেন ভাই? আপনি কিভাবে মানে না না, একটা সভ্য মানুষ হয়ে, সভ্য শিক্ষিত মানুষ হয়ে একটা উট চুরি করছে না ছাগল চুরি করছে, এই জন্য একজন মানুষকে হত্যা করা? ভাই আপনি ভাই আহ, একটু না মানবিক হয়ে কথা বলেন। জি জি জি, আমি দ্বিমত করতেছি না। আমি যদি এটাই বললাম যে সে পাশাপাশি ওটা চুরি করছিল। আচ্ছা, ইমরুল কায়েস সম্পর্কে বলেছেন যে ইমরুল কায়েসের কবিতার সাথে কোরআনের অনেক মিল। আপনার এটা একটা আমি অবজেকশন হচ্ছে এটা। অনেক বছর আগে একটা লেখা লিখেছিলাম এটা নিয়ে, অনেক বছর আগে। আট- আটটা আর কি কি সমস্যা পাচ্ছেন আপনি? আরো তো অনেকগুলা সমস্যা লিখে রেখেছি, আমার ওয়েবসাইটে তো লিখে রেখেছি। বৈজ্ঞানিক ভাবে অনেক কিছু ভুল প্রমাণিত। তারপরে আপনার বৈজ্ঞানিক ভাবে কোনটা? ওই যে সম্পদের বিষয়টা, যে মানে সবকিছু মিলে এক হচ্ছে না, মানে এটা তো যোগফল এক আছে, মিলতেছে না, এটা? কিছু কিছু ক্ষেত্রে যোগফল এক হয় না, যেটা হচ্ছে গাণিতিক ভুল। এটা স্পষ্ট গাণিতিক ভুল, এটা পৃথিবীর যে কোনো ম্যাথমেটিশিয়ান আপনাকে বলে দিবে যে টোটালটার যোগফল এক হতে হবে, এক না হলে সেটা গাণিতিক ভুল।
তারপরে 2 নম্বর যেমন ধরেন ভাইয়া, মেরুদণ্ড থেকে এবং বক্ষপাজরের ভিতর থেকে বীর্য উৎপন্ন হয়। পুরুষের বীর্য নাকি বক্ষপাজর এবং এটা মেরুদণ্ড এটা থেকে উৎপন্ন কক্কাক্স হয়। থেকে হচ্ছে, কক্কাক্স থেকে হচ্ছে, এটা একদিক দিয়ে মিলে। তো আবার আপনি বলতেছেন যে ঘুরে ভাত খাওয়ার মতো বা ন্যাংটা বাবার ওইটা বলছিলেন, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না আজকে। এই আটটাই তো, আর তো নাই না? তারপরে যেমন ধরেন বাকি 72 হুরের হুরের লোভ দেখানো, 72 এর হুরের লোভ গিফট, এর দেখানো। গিফট ভাই, গিফট, গিফট এটা আপনাকে আমি কলমও গিফট করতে পারি। আপনাকে গেলমান আপনি গেলমান যদি হলে কি করবে এগুলা? ছি ছি, এগুলা না আপনি, না 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 আপনার না কি মনে হয় ভাই একটা সভ্য গেলমান, মানুষ, একটা সভ্য মানুষ ভালো কাজের একটু জন্য থামাই, একটু থামাবো আপনাকে, একটু থামাবো, বিদেশটা গিফট একটু করতে থামাবো পারে? আপনাকে, একটু থামাবো আপনাকে। এখানে এখানে আপনি যদি এভাবে সমালোচনা করেন, আমি আহ, মানে ভদ্রতার সাথে দ্বিমত পোষণ করবো। এটাকে আপনি চাইল্ড লেবার বলতে পারেন। যদিও আমি, আমার ধারণা কম, চাইল্ড লেবার যদি নাম দেন তাহলে আমি দ্বিমত করব না। অন্যান্য স্কলার আছেন, ওনারা দ্বিমত করতে পারেন। আপনি যদি চাইল্ড লেবার বলেন এটাকে, গেলমান বিষয়টাকে, হুম। তাহলে আমি দ্বিমত করব না, এই মুহূর্তে যতটুকু জানি। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে এগুলা খুব সভ্য আচরণ, এগুলো খুব সভ্য কথাবার্তা? বেশ্যা, বেশ্যা চাইল্ড থাকবে চাইল্ড লেবার 72টা। বাংলাদেশেও চলতেছে, চাইল্ড লেবার বাংলাদেশেও আছে। আপনি ঢাকাতে আসেন, ঢাকা কেন, ঢাকার বাইরেও আসেন। হ্যাঁ ভাই, ওদের কিছু আপনি দোকান খেতে পারে না, এই জন্য ওদের করতে হয়। ওদের তো মানে আমরা চাই না ওরা করুক, ওরা ওরা স্কুলে যাক, ওরা পড়ালেখা করুক, এটা আমরা চাই। কিন্তু ওদের ভাই খেতে হবে, এই জন্য ওরা ওদের করতে হয়। কিন্তু তাই বলে বেহেশতে ছোট ছোট বাচ্চা ছেলে দেওয়া হবে আহ মানে ইসের জন্য? এগুলা তো ভাই খুব, আপনি নিজে চিন্তা করে আচ্ছা ঠিক দেখেন, আছে, চিন্তা করেন, তারা তাহলে পাবেন। তাহলে তাহলে আপনি আরেকটা বিষয়ে কাজ করতে পারেন। বাংলাদেশে যে চাইল্ড লেবার হচ্ছে, শিশুরা কাজ করতেছে বা গার্মেন্টসে অল্প বয়সী নারী শ্রমিকরা যোগ করছে। আমি নারীদের কাজের বিপক্ষে না, তো বয়সটা যাতে একটু মানে 18 বা 20 এরকম হয়, কাজ করার এটা উপযোগী হয়। এটা আমি স্টেশনে, করতে পারি না, কারণ হচ্ছে হয়তো ওই বাচ্চাটার উপার্জনের টাকায় হয়তো তাদের পুরো ফ্যামিলি চলে। এই কাজটা যদি আমি করি তাহলে তাদের ফ্যামিলিটার উপার্জন ধ্বংস হয়ে যাবে। আমি যদি তাদেরকে খাবার তাহলে দিতে আমি চাইল্ড পারতাম, লেবারের পক্ষে, না আমি চাইল্ড আমি লেবারের চাইল্ড লেবারের পক্ষেও না, পক্ষে। না আমি চাইল্ড লেবারের পক্ষেও না। আমি যদি তাদেরকে খাবার দিতে পারতাম, আমাদের দেশ যদি এরকম হতো যে প্রত্যেক শিশুকে পড়ালেখা করতে, শিক্ষার অধিকার দেওয়া হবে এবং খাদ্যের অধিকার দেওয়া হবে, চিকিৎসার অধিকার দেওয়া হবে, তখন আমি চাইল্ড লেবারের বিপক্ষে থাকতাম। কিন্তু যেই দেশে মানুষ খেতেই পায় না, সেই দেশে মানুষ চাইল্ড লেবারের কথা যদি বলে কেউ, তাহলে তো সেটা হলো না ভাই। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, একটা বাচ্চা ছেলে যদি যে সারাদিন কাজ করে আহ, উপার্জন করে, সে বাসায় গিয়ে তার বাপ মাকে খাওয়ায় সে টাকা দিয়ে, একটু তাকে যদি থামাবো আমি আপনাকে, বলি, একটু তাকে যদি আমি থামাবো বলি যে আপনাকে, তুমি মাঝখানে একটু তুমি থামাই। কাজ করতে পারবে না, জি, তাহলে সে কি করবে? আচ্ছা, সেই শিশুটা যদি মাদ্রাসায় ভর্তি হয়ে একটা মসজিদে ইমাম হয়, আপনার কোনো সমস্যা আছে? না, ইমাম হলে দেখেন, আপনি দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র আছে। হ্যাঁ, বাংলাদেশে তো এত ইমামের দরকার নাই। আপনি মানে কত লক্ষ যে একটা যাত্রাবাড়ির একটা রাস্তাতে ভাই একটু থামাবো 68টা আপনাকে, একটু মাদ্রাসা আছে। থামাবো আপনাকে। ভাই একটু শুনেন, বাংলাদেশ, ভাই আপনার কথাটা একটু একটু থামাই শুনেন। আপনাকে, ভাই একটু কথাটা একটু শোনেন না ভাই। বাংলাদেশের একটা রাস্তাতে 68টা বলেন। মাদ্রাসা আছে, সেদিন পত্রিকাতে এসেছে। যাত্রাবাড়ির একটা হাইওয়েতে 68টা মাদ্রাসা আছে। 68টা মাদ্রাসায় প্রত্যেকটাতে যেতে যদি 2000 করে ছাত্র থাকে, তাহলে একটা রাস্তায় কত হাজার ছাত্র আছে আপনি একটু চিন্তা করেন। এতগুলা ছাত্র বাংলাদেশে অনেক ছাত্র গ্রামে মসজিদই নাই, শোনেন, বাংলাদেশে অনেক গ্রামে মসজিদই নাই। হ্যাঁ হ্যাঁ শোনেন, এতগুলা ছাত্র যদি ইমামতি করার আকাঙ্ক্ষা নিয়ে তারা বড় হয়, ইমামতি করবে, এত তো মসজিদ নাই ওই এলাকায়। শুধু ওই একটা এলাকার কথা আমি বলতেছি, পুরো বাংলাদেশে তো লক্ষ লক্ষ মাদ্রাসা আছে এখন। এখন বাংলাদেশে এত অনেক এত গ্রামে মসজিদই নাই। এত আপনি একটু চিন্তা করেন যে এত লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এত মসজিদের ইমাম আপনি, কি করবে? এই যে এই লোকেরা, এই ছেলেরা তখন ইয়া না করতে পেরে, তখন এই যে হাদিস পড়ায় বিভিন্ন জায়গায়, মানুষ মারা গেলে সেখানে গিয়ে কোরআন খতম দেওয়া হয়, কোরআন খতম দেয়, সামান্য কিছু টাকা পায়। ভাই একটু মানবিক হয়ে চিন্তা করেন, সেই বাচ্চাগুলা, মাদ্রাসার বাচ্চাগুলা পড়ালেখা কি শিখতেছে? তাদের ভবিষ্যৎ কি? তাদের শুধুমাত্র এই মাদ্রাসার শিক্ষক হওয়া বা ইমাম হওয়া, অথবা হচ্ছে গিয়ে ওই যে কোরআন পড়ে কয়টা টাকা দিবে, ভিক্ষার মতো কয়টা টাকা দিবে, সেই টাকাগুলা ছাড়া তাদের আর কোনো ভবিষ্যৎ নাই। তারা একজন ইঞ্জিনিয়ার হতে পারবে না, তারা একজন বিজ্ঞানী হতে পারবে না, তারা একজন দার্শনিক হতে পারবে না, একজন সাহিত্যিক বা হতে একটু পারবে না, থামাই আপনাকে, একজন একটু ম্যাথমেটিশিয়ান, থামাই আপনাকে, একজন একটু থামাই এখন পদার্থবিজ্ঞানী, আপনাকে। রসায়ন বললেন বিজ্ঞানী, তো অনেকক্ষণ। ডাক্তার হতে পারবে না। ভাইয়া, হ্যাঁ, আপনি একটু ভাইয়া, ভাইয়া, কোন মানে ভাই- মানবিক হয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি তাদের কারণ। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই একটু থামাই আপনাকে। এখন বাংলাদেশের আপনি ইঞ্জিনিয়ারিং এর কথা বললেন না? বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর মানে কোন কোম্পানি, কোন পোস্টটা বর্তমানে খালি আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর আমি দেবো, আমাকে সময় দিচ্ছেন তাহলে। আপনি সংক্ষেপে দেন, প্রশ্ন হ্যাঁ অনেক আছে। ঠিক আছে, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এও এই সংকট আছে, কিন্তু মাদ্রাসার কোথায় ছাত্রছাত্রীরা কোথায় কোথায় আমি ভাইয়া, আমি কোথায়? বলছি তো ভাই, বলছি তো শোনেন। বাংলাদেশে যে পরিমাণ ইঞ্জিনিয়ার বের হয়, তাদেরকে চাকরি দেওয়ার মতো সুযোগ বাংলাদেশে নাই, এই জন্য অনেকেই বিদেশে পাড়ি জমায়। কিন্তু একটা একটু ইঞ্জিনিয়ার, থামাবো আপনাকে,
ভাই আমাকে একটু তো আপনি থামো, কথা আপনি ভুল বলতে বলেছেন, ভুল বলেছেন ভাইয়া, ভুল বললে ভুল বললে তো আমি ইন্টারফেয়ার করবোই। আচ্ছা, আপনি একটু পরে বলেন তাহলে, আমি একটু শেষ করি। আচ্ছা। বাংলাদেশে যতজন ইঞ্জিনিয়ারিং পাশ করে বা উচ্চশিক্ষা লাভ করে তাদের সবাইকে চাকরি দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশের নাই, রাষ্ট্রের নাই। তখন তারা কি করে, বিদেশে পাড়ি জমায়। বাংলাদেশের অনেক ভালো ভালো স্টুডেন্ট আমেরিকাতে চাকরি করে, জার্মানিতে চাকরি করে, অন্যান্য ভালো ভালো দেশে চাকরি করে, ইন্ডিয়াতেও চাকরি করে। আইটি সেক্টরে অনেক ভালো ভালো বাংলাদেশের ছেলে পেলে আছে ইন্ডিয়াতে। কারণ হচ্ছে বাংলাদেশে সেই পরিমাণ সুযোগ নাই চাকরি করার। কিন্তু সুযোগ নেই, এটা সত্য। বাংলাদেশের এই উচ্চশিক্ষা লাভের পরেও সুযোগ নেই, এটা সত্য কথা। কিন্তু তার থেকে এই লেভেলটা অনেক হাই মাদ্রাসার ছাত্রদের, কারণ মাদ্রাসার ছাত্রদের জন্য। কারণ মাদ্রাসা থেকে অনেক অনেক ছাত্র বের হয়, কিন্তু সাধারণ উচ্চশিক্ষা থেকে এত ছাত্র বের হয় না। হ্যাঁ, এবার আপনি বলেন। ভাই আপনি যে বললেন বিদেশে যাচ্ছে, বিদেশে কিন্তু যাচ্ছে, ফার্স্টে যাচ্ছে তারা পিএইচডি করতে যাচ্ছে, অথবা মানে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাচ্ছে, ঠিক না? হুম। তারপরে তাদের যদি প্ল্যান থাকে যে আমি যে বিদেশে সেটেল হবো, মাস্টার্সে ভালো ভালো পারফরমেন্স করতেছে, পরে হয়তো পিএইচডি করতেছে, তারপরে হয়তো জয়েন করতেছে, তারা কিন্তু মানে জব পাচ্ছে না দেখে চলে যাচ্ছে না, সে আরো মানে আরো জানতে যাচ্ছে বিষয়টা নিয়ে, আরো পড়তে যাচ্ছে, তারপরে দেখতেছে সে যতটুকু জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞানটা যদি যদি মানে বাংলাদেশে তাকে যে টাকা স্যালারি পাবে, বাইরে দেশে যদি চলে যায় তাহলে স্যালারি প্রায় 10 গুণ থেকে 20 গুণ বেশি পাচ্ছে। তো আপনি যে বিষয়টা বললেন যে ইঞ্জিনিয়ারিং সংকট হচ্ছে, যে তারা দেশ থেকে চলে যাচ্ছে এই কারণে না, আমি বলবো যে অর্থনৈতিক কারণটাও একটা বিষয় এই ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়ে আপনি আমি বলতে কি পারেন, বলতে এটা আপনার মতামত, আপনার মতামত আমি শুনলাম। কিন্তু কথা তো সেটা না, কথা হচ্ছে যে আমাদের আলোচনাটা তো ওইটা না, ওইটা ছিল না। হ্যাঁ, আমাদের আলোচনা আমাদের ছিল, আলোচনা ছিল গেলমান থেকে, গেলমান থেকে কোথায় চলে গেল? গেলমান থেকে চাইল্ড লেবার, আমাদের চাইল্ড লেবার আলোচনাটা থেকে ছিল আপনি যে বললেন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং থেকে চলে গেলাম। আমাদের, না না, আমাদের আলোচনাটা ছিল যে মাদ্রাসা থেকে যে এতজন ছাত্র বের হচ্ছে প্রতি বছর, হ্যাঁ, পাশ করছে এতজন, এত এত ছাত্র, তারা আরবি শিখছে, আরবি পড়ছে, আরবি জানছে, ইসলামের ইতিহাস জানছে। কিন্তু এই শিক্ষা দিয়ে তারা আসলে ভবিষ্যতে কি করবে? আপনি এই জিনিসটা কি একটু চিন্তা করে দেখেছেন যে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে তারা এই এই ভাইয়া, পৃথিবীর ভাইয়া, পৃথিবীর ভাই, আপনি তো আমাকে বলতে দেন, একটু একটু শেষ করতে দেন। আচ্ছা আচ্ছা, দেখেন, পৃথিবীর এখন বলেন লেভেলটা, বলেন। জ্ঞান জ্ঞান বিজ্ঞানের লেভেলটা অনেক হাই হয়ে গেছে। হ্যাঁ, ইউরোপে আমেরিকাতে এখন হাই লেভেলের গবেষণা হয়, হাই লেভেলের পড়ালেখা হয়। একটা মাদ্রাসার ছেলে মাদ্রাসা পাশ করে খুব অল্প সংখ্যক ছেলে সেই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু বেশিরভাগ মানে ওদের ভিতরে কিন্তু অনেক মেধাবী মেধাবী ছাত্রছাত্রী আছে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেক মেধাবী মেধাবী মানুষজন আছে। কিন্তু তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, কারণ তাদের বেসিকটাই ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই বিষয়গুলো দিয়ে বেসিকটাই গ্রো করে নাই। এ- বেসিকটা গ্রো করেছে কোরআন একটু এবং থামাবো হাদিস। আপনাকে, একটু থামাই আপনাকে এবার। হ্যাঁ, আপনি একটা বলেন। ভুল বলেছেন। আপনি আপনি বাংলাদেশ শিক্ষা বোর্ডের গত 10 বছরের মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার এবং ফলাফল, এবং মানে আমরা যারা জেনারেল এসএসসি দিয়ে আসতেছি বাংলা মিডিয়াম থেকে, তাদের ফলাফল একটু দেখেন, কারা ভালো করতেছে, কাদের মেধা বেশি, কারা ভাই স্টাডি করতেছে বেশি। আচ্ছা, ঠিক আছে, বলেন, শেষ করেন আপনি, তারপরে আমি বলছি। জি জি জি, আমি যেটা বললাম আমার এই কথাটার পিছনে কিছু মানে আছে, যে বিষয় হচ্ছে তারা কিন্তু মানে হোস্টেলের মতো লাইফে থাকতেছে, মানে অন্যান্য আমরা সাধারণ ছাত্র যারা টিভি দেখতেছি বা ইটি করতেছি, বাইরে অনেক ঘোরাফেরা করতেছি, তারা সেটা করতেছে না, তারা মানে স্টাডিটা বেশি করতেছে, লেখাপড়ার প্রতি মনোযোগটা বেশি দিচ্ছে, এটাও একটা বিষয়। আমি দুটো মতামত দিলাম, একে তো তারা রেজাল্ট ভালো করতেছে একটা বিষয়, আর একটা কেন ভালো আচ্ছা, করতেছে সেটাও বললাম। এটা আচ্ছা, নিয়মানুবর্তিতা, রেজাল্ট একটা ভালো, ডিসিপ্লিন লাইফ। বাংলাদেশের রেজাল্ট ভালো করতেছে, এ প্লাস পাচ্ছে বা গোল্ডেন এ প্লাস পাচ্ছে, এটা খুবই হাস্যকর একটা বিষয়, এক নম্বর কথা। প্রশ্ন হ্যাঁ, ফাঁস হচ্ছে, বাংলাদেশ, প্রশ্ন আচ্ছা ফাঁস হচ্ছে, থামেন এটা থামেন, আরেক আমাকে একটু বিষয়, এই বলতে দেন বিষয়টা এখানে ভাই। টানেন না। ভাই আমাকে একটু বলতে দেন, আপনি তো বলতে দেন না, আমি বলতে গেলে আপনি মাঝখানে কথা বলেন। আমি আপনি একটু ভুলভাল বলি। বলেন যে ভাই। আচ্ছা, ভুলভাল বলি, দর্শকরা তো শুনছে, দর্শকরা তাহলে যাচাই করুক, আমি যদি ভুল বলে থাকি তাহলে জি দর্শকরা যাচাই করুক, জি ঠিক জি আছে? জি জি। আপনি আমাকে থামায়েন না, আমাকে একটু বলতে দেন, তারপর আপনাকে তো আবার সুযোগ দিচ্ছি, তারপর আপনি আবার শিওর। বলুন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিরকম এবং ইউরোপের শিক্ষা ব্যবস্থা কিরকম? আপনি আহ, একবার যদি ইউরোপে আসেন, একটা স্কুলে যান, তাহলে আপনি মানে নিজেই জিনিসগুলা দেখবেন, নিজের নিজের চোখে নিজের এই জিনিসগুলা দেখবেন যে আমি ইউরোপের কখনো শিক্ষা বলি নাই কাঠামো বাংলাদেশের কিরকম। শিক্ষা ব্যবস্থা ইউরোপের শিক্ষা ভাই ব্যবস্থা চেয়ে আপনি ভালো বলতে ভাইয়া। দেন না, ভাই আপনি বলতে দেন না, ভাই আমাকে একটু শেষ করতে আপনি দেন। শুরুতেই ভুল কথা বলেন, শুরুতেই আপনি ভুল কথা বলেন, আপনি শুরুটাই ভাই করেন ভুল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে বললেন, আমার বলার পরে আপনি বললেন। হ্যাঁ, আপনি বলার পরে আপনি বলেন তাহলে। জি। আহ, বাংলাদেশের শিক্ষা কাঠামো যেরকম, সেখানে পাশ করা কোনো ঘটনা না। এখানে গরু ছাগলেরও স্কুলে নিয়ে ভর্তি করাইলেও সুন্দর করে এ প্লাস পায় বাইর হবে।
হ্যাঁ, একটা ছাগলের বাচ্চাকে আপনি, আমি এটা মানে ফান করে বলতেছি, একটা ছাগলের বাচ্চারও যদি আপনি স্কুলে ভর্তি করান, সে A+ পায় বেরোবে, গোল্ডেন A+ পায় বেরোবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এত ধ্বংস হয়ে গেছে, এই নুরুল ইসলাম নাহিদ সাহেব বাংলাদেশের শিক্ষা কাঠামো একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, এবং তার আগেও যে শিক্ষামন্ত্রীরা ছিল তারা একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এই শিক্ষা কাঠামোর ভিতরে যদি আপনি কারা কতটুকু পাশ করেছে, কে কতটুকু ইয়া হয়েছে, সেগুলো দিয়ে যদি আপনি শিক্ষার হার যাচাই করেন, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার হয়। আপনার যেটা বিবেচনা করতে হবে, সেই বিবেচনাটা হচ্ছে ইউরোপে এবং আমেরিকাতে মানুষজন, বাংলাদেশের মানুষজন কতটুকু সুযোগ পাচ্ছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে কত নম্বরে আছে, বা বুয়েট কত নম্বরে আছে। যদি আপনি পুরো পৃথিবীর মানে উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয়গুলোর 200টা ইউনিভার্সিটি লিস্ট করেন, সেগুলোর কোথাও বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নাই। হ্যাঁ, এগুলা হচ্ছে শিক্ষার হার নির্ভর করে এই জিনিসগুলোর উপরে। আর আপনি যে মাদ্রাসার ছাত্রদের ইসের কথা বলতেছেন, আমি কিন্তু মাদ্রাসার ছাত্রদের ভালো চাই দেখেই এই কথাগুলো বলতেছি, কারণ তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখি আমি। তারা যখন কিছু করতে পারে না, যখন কিছু আর উপায় থাকে না তাদের, তখন তারা ওই যে কোরআন খতম দেওয়ায় আর ওই যে আহ, নামাজের জানাজার নামাজ পড়ায়, এই হচ্ছে তাদের আয় রোজগারের উপায়। চুরি তো করতেছে না, চুরি করতেছে না তো, ডাকাতি করতেছে না তো, হ্যাঁ, সেটা করতেছে কি করতেছে না ইপটিজিং সেটা তো, করতেছে না, না সেটা তো ইপটিজিং করতেছে না, সেটা সে তো ব্যক্তির উপর ইপটিজিং করতেছে না। না, সেটা আমি সে সে এই করতেছে বা করতেছে না সে সে সেটা এই আমি বলতে জিনিসটা পারি না। করতেছে, সে এই জিনিসটা পড়তেছে, সে কোরআন শরীফ থেকে এই জিনিসটা পড়তেছে। একজন নারীর দিকে যখন তাকাবে, সে সর্বোচ্চ প্রথমবার তাকাতে পারবে, দ্বিতীয়বার যখন তাকাবে চোখটা নিচু করে রাস্তায় চলতে হবে। সে তো এই জিনিসটাও শিখতেছে। না, এই যে এই ইউরোপে আমি যে দেশে আছি, সেই দেশে যদি রাত 3টার সময় একটা মেয়ে কম জামা কাপড় পরে ট্রেনে ওঠে, তার দিকে কেউ কখনো মনোযোগী দিবে না। হ্যাঁ, আমি যেই শহরে আছি সেই শহরে আমি নিজের চোখে দেখা এগুলা। একা একা একটা মেয়ে বেশ কয়েকটা কারণ, একা বেশ একা একটা কয়েকটা মেয়ে কারণ আছে আমি আপনাকে বলি, একটু বলি, শুনেন। একা একা একটা মেয়ে বাসে উঠলো বা ট্রেনে উঠলো, কেউ তার দিকে তাকাবেই না। কারণ হচ্ছে এই দেশে আইন শৃঙ্খলা শক্তিশালী, এবং তাদের ছোটবেলা থেকেই তারা নারী পুরুষ একসাথে স্কুলে যায়, একসাথে কথা বলে, একসাথে খেলে, এবং তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। একটা বদ্ধ সমাজে সবসময় যৌন বিকৃতির চর্চা হয়। হ্যাঁ, এই জিনিসগুলা যখন আপনি আরেকটু ডেভেলপ একটু চিন্তা ভাবনা থামাবো করতে আপনাকে, পারবেন, ই- আর একটু একটু ডেভেলপ চিন্তা থামাবো ভাবনা আপনাকে। করতে পারবেন যখন, ক্যাডেট তখন কলেজ আপনি সম্পর্কে আপনার মতামত কি? বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো যে আছে এই বিষয়ে আপনার মানে মতামত কি? তাহলে বন্ধ করে দেওয়া উচিত ক্যাডেট কলেজ? ক্যাডেট কলেজ আমার ভালো পছন্দ না। ক্যাডেট কলেজ বা বন্ধ করে, বন্ধ করে দিয়ে দিবে তাহলে? সবগুলাকে সেনাবাহিনী দেশে কোনো প্রয়োজন নাই? সেনাবাহিনী, আমি না সেনাবাহিনীর বিপক্ষে। না না, বা একটু থামাবো আপনাকে। সেনাবাহিনী আমি মানে স্লিপ অফ টাং এসে গেছে, হুম। স্লিপ অফ টাং। আপনি বলতে চাচ্ছেন ক্যাডেট কলেজ বন্ধ হয়ে যাক? ক্যাডেট কলেজে এই একই রকমের শিক্ষা যদি হয় সেখানে, এবং নারী পুরুষ যদি একসাথে শিক্ষা গ্রহণ করতে পারে একই সাথে, তাহলে আমি সেই ক্যাডেট কলেজের ব্যাপারে চিন্তা করতে পারি। কি বলবো আপনাকে, আপনি ক্যাডেট কলেজের মধ্যে এত বড় বড় প্রতিষ্ঠান, এগুলোর বিপক্ষে কথা বলতেছেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনার মতামত দিতেই পারেন। বলতেছি। হ্যাঁ, আপনি আপনার মতামত দিতে পারেন। আপনি আটটা বিষয়ে বললেন, বাকি সব ভালো না? আমি তো অসংখ্য জিনিস বলেছি, আমি আমার ওয়েবসাইটে লিখে রেখেছি, বাকি সব ভালো। আহ, কোন কোন জিনিসের কথা ও আপনি আব- বলতেছেন, আব- একটা প্রসঙ্গ বলেন, তাহলে আমি আ- বলতে পারি সেটা ভালো কি না খারাপ। না না, প্রসঙ্গ বলতে গরিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন তরকারি রান্না করো, আশেপাশে 40 বাড়ি পর্যন্ত তোমাদের প্রতিবেশী, এবং যদি দিতে যদি না পারো, তোমার যদি অবস্থা খারাপ থাকে, তরকারিতে পানির পরিমাণ বাড়ায় দাও, তবু প্রতিবেশীকে কিছুটা দিও। এই বিষয়টা সম্পর্কে আপনার মতামত কি? এটা দরিদ্র প্রতিবেশী হলে দেয়া যায়, এটা ভালো ব্যাপার। ও, বড়লোক প্রতিবেশী হইলেও যে দেখা সাক্ষাৎ হইলো, প্লাস ভালো একটা তরকারি বা কিছু একটা হইলো, দেখা সাক্ষাতের জন্য তো যাওয়া যায় ব্যস্ত জীবনে। এই বিষয়ে এটা তো আপনার দ্বিমত আছে? ভাই, প্রতিদিন 40টা বাসা ঘোরা তো কঠিন ভাই। আমি তো অফিস থেকে আসার পরে 40টা বাসায় যদি আমি যাই এ- একটু কথাবার্তা বলি, তাহলে তো আমার কমপক্ষে 4 ঘন্টা। ভাই ভাই, ভাই, আপনি কথাটা লিটারালি মিনিংটা নিচ্ছেন। 40 মিনিট 40 কিন্তু না, 40 মিনিট হচ্ছে আশেপাশে যারা থাকে তাদের সাথে যোগাযোগ রাখো, হ্যাঁ, যোগাযোগ রাখার ব্যাপারটা তো হাদিসটা ভালো। মিনিং। তবে এখানে হ্যাঁ ইউরোপের তাহলে দিকে সবাই মানে ভেজালের ভিতরে যেতে চায় না। আশেপাশের বাসায় কে আছে তাদের বিরক্ত করাটাও এখানে একটা অসভ্যতা হিসেবে ধরা হয়। ডেইলি যদি আমি তাদের বাসায় আর খাবার আর নিয়ে আর যাই, তাহলে আপনার ভাষার তারা বিরক্ত সভ্যতা করবে। হচ্ছে মানে, একটু থামাই। আর আপনার কাছে সভ্যতা হচ্ছে যে মানুষ সঙ্গীর অভাবে কুকুর পুষবে, ঘরে কুকুরের সাথে কুকুরের জন্মদিন দিবে, কুকুরের মানে নাম রাখার জন্য মানে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কুকুরের জন্য ট্রেনার রাখবে,
মানে কি কারণে করতেছে তারা, মানে সঙ্গত মানে সঙ্গের অভাবে, মানে নিঃসঙ্গতা যে কত কষ্ট, মানে সেই কষ্ট থেকে কিন্তু এটা করতেছে। এটা আপনার কাছে ভালো লাগতেছে? এটা ভালো খারাপের তো কিছু নেই। একটা কুকুর যদি তার একটা বাসা পায়, একটা কুকুর যদি তার একটা পরিবার পায়, তাহলে এখানে খারাপের কি আছে? একটা বিড়াল যদি একটা বাসা পায়, তাহলে এখানে খারাপের কি আছে? একটা খরগোশ যদি একটা বাসা পায়, একটা পাখি যদি একটা বাসা পায়, সেখানে যদি খাবার পায়, এখানে খারাপের কি আছে? আমি তো বুঝলাম না। না না না, না না, এখন কথা হচ্ছে যে কি কারণে পুষতেছে। যদি মানে তাদের জন্য তার চিড়িয়াখানা আছে বা আলাদা ভাবেই করা যেতে পারে, কিন্তু একজন মানুষ তার সঙ্গী নাই, এই কারণে একজন কুকুরকে সাথে থাকবে, কুকুরকে পালবে, কুকুর কি করতেছে এভাবে দেখবে, এটা ভালো নাকি তার প্রতিবেশীর বাসায় দু একবার গেল এটা ভালো? তো প্রতিবেশীর বাসায় তো এখানে যায়, মানুষ যায়, মানে মাঝে মাঝে যায়, কিন্তু একেবারে যে যায় তাহলে না মনে তা না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলে ভালো হাদিস বলে গেছেন। না, এটা যে সবসময় পালনীয় তা তো না, কারণ আপনি যদি প্রতিদিন খাবার নিয়ে ফরজ না, সুন্নাহ, সুন্নাহ এটা তো করে না, এটা হাদিসে আছে, সুন্নাহ এটা, আচ্ছা, ঠিক আছে এটা তাহলে তো যদি, ফরজ না। না, আপনি যদি এটা পালন করতে চান, আপনাকে তো আমি না নিষেধ করতেছি না ভাই, এটা পালন করেন না। আপনাকে আমি যেগুলো নিষেধ করতেছি সেগুলো হচ্ছে ওই যে কাফের টফের কপাকপি করতে যায় না, কাফের কোপানো এগুলা করতে যায় না, তারপর হচ্ছে কি আপনার বউ পিটায়েন না, আমি কেন বউ করতে, পিটায়েন। আমি কেন করতে যাব? বাংলাদেশ কি শরিয়া আইন চলে নাকি বাংলাদেশ ধর্মনিরপেক্ষ? না, এটা তো মহানবীর, এটা তো শরিয়া আইনের। মহানবী, না, শরিয়া আইন হইলেই যে শুধুমাত্র আপনার এগুলো পালন করতে হবে তা তো না, আপনি এমনি তো পালন করতে পারেন। না, শরিয়া আইন ছাড়া আমি শুধু নামাজ পড়তে পারবো, কি করতে পারবো, জাকাত দিতে পারবো, হজ করতে পারবো, কালেমা পড়তে পারবো, রোজা হুম রাখতে পারবো, হুম। ঠিক আছে, গরিব মানুষকে দান করতে পারবো, আচ্ছা, এই তো আর ঠিক কি, আছে। আর তো কোনো কাজ নেই ভাই, আমার। আপনার আপনার কোনো কি পয়েন্ট থাকলে আপনি তাহলে এখন একটু বলেন, তাহলে আপনাকে না এরপর একটু ছেড়ে দিই, অন্য কাউকে সুযোগ দিই। কি পয়েন্ট বলতে, আপনি যেভাবে আপনি যথেষ্ট শালীনভাবে কথা বলেন, আরো শালীনভাবে কথা বলবেন, এই তো, আচ্ছা, আর কিছু না। ঠিক আছে। আটটা সমস্যা দেখালেন, বাকি সব ঠিক আছে। না, বাকি সব ঠিক আর আছে এটা আমি বলি নাই, আপনি বলছেন। আচ্ছা 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 ভাইয়া, আপনি আরেকটা লেখা লিখেছিলেন যে আপনি একসময় সিলেটে গিয়েছিলেন, সিলেটে যে শাহজালাল মাজারের সামনে রোজার দিনে সিগারেট খাচ্ছিলেন, এটা কি আপনি হ্যাঁ হ্যাঁ, মানে মনে আছে। মানে আসলেই বলেছেন নাকি এটা গল্প আকারে? জি জি জি, এটা কি না, আসলেই আসলে বলেছেন এটা নাকি গল্প আকারে কাহিনী তুলে সত্য। ধরেছেন? আসলেই কাহিনী সত্য, ওই সময় হয়তো আমি একটু রং চং মিলিয়েছি, কিন্তু মানে মোটামুটি কাহিনীটা সত্য। আচ্ছা তাহলে কি, মানে কি কি বলেছিলেন ওই মালনাদেরকে, মানে কি কি সমস্যা দেখিয়েছিলেন, মানে মনে আছে এখন? এই ওই সাত যে আটটার মধ্যেই তো, এর বাইরে কিছু না? কয়েকটা শিবিরের ছেলে পেলে এসেছিল ইসলাম, মানে ইয়া করতে, ইসলাম প্রচার করতে এসে বলা শুরু করেছিল, তারপর আমি তখন তাদেরকে কিছু ভাই প্রশ্ন করা একটু শুরু থামাই করেছি। আপনাকে, একটু থাম একটু হ্যাঁ থামাই বলেন। আপনাকে, শিবিরের না ওটা তো ইয়ের হইতে পারে, তাবলিগ জামাতেরও তো হতে পারে, যে কয়দিন আগে হ্যাঁ হ্যাঁ, ইজতেমা হলো তাবলিগ জামাত। ঢাকাতে। তাব- হ্যাঁ, তাবলিগ জামাত তাবলিগ হবে। জামাতেরও হতে পারে শিবির, আপনি শিবির, শিবিরের নাম আনতেছেন কেন? শিবির তো নাম তো আনার প্রয়োজন নাই এখানে, তাবলিগ জামাতও হতে পারে, আর ঠিক না? তাবলিগ জামাত অথবা ছিল অথবা নাকি? এতো হিন্দু তো হতে তাবলিগ, পারতো। না, হিন্দু ছিল না, মুসলমানই ছিল। তাদের তো দাড়ি টুপি দেখলেই তো বোঝা যায় কারা হিন্দু কারা মুসলমান। হিন্দুরা তো দাড়ি টুপি পরে আর ইসলাম প্রচার করতে আসবে না, তাই না? না না, এখন এখন ওইখানে কারা ছিল তো আপনি দেখছেন, আমি তো আর সেখানে ছিলাম না, ঠিক না? এখন আপনি কি মানে কি কি সমস্যা বলেছিলেন তাদেরকে এই সাত আটটার মধ্যেই তো আমি যেটা তাদের বললাম? সাথে আমি কিছুক্ষণ কথা বলেছিলাম, এখন তো এখানে লিখেছিলাম একবার ফেসবুকে সেই কথাগুলো, এখন তো এত ভালোভাবে খেয়ালও নাই। এই মহানবীর বিয়ে টিয়ে নিয়ে কিছু কথা জিজ্ঞেস করেছিলাম তাদেরকে। বিয়ে তো ভাই পারিবারিক বিষয়, ঘরের বিষয়, ঘরের বিষয় আপনি বাইরে টানতেছেন কেন? মহানবীর বিষয়ে বাইরে টানতেছি কেন মানে? আহ, মানে কে কে একটা বিয়ে করলো বা কে দুটা বিয়ে করলো, এটা তার মানে রুচির উপর নির্ভর করবে, ঠিক না? বা তার ইচ্ছার উপর নির্ভর করবে। এখন কেউ যদি, আমি আরেকটা কথা বলি, আমাদের সমাজে কিন্তু কেউ যদি দুইটা বিয়ে করে অনেকেই মেনে নিতে পারে না, ঠিক না? মানে কেন? আমাদের সমাজটা, দুইটা বউ না না একসাথে আমাদের কেমনে সমাজ, করবে মানুষের? না না একসাথে না, ধরেন সতীনের ঘর করবে, এই করবে সেই করবে, পাড়াপড়শি ঘুম নাই, ঠিক না? না, মানে একসাথে তো, গ্রাম অঞ্চলে, একসাথে রাখার ব্যাপারটা আমি বলছি। যদি আপনি একের পর এক বিয়ে করেন, একজনকে, একজনের সাথে ছাড়াছাড়ি হয় আরেকজনকে বিয়ে করেন, সেটা ঠিক আছে, সেটা আপনি করতে পারেন, আপনার সাথে পোষাচ্ছে না কোনো নারীর, আপনি করতে পারেন। কিন্তু আপনি একই সাথে 8-10টা বউ রাখতেছেন বাসায়, আপনার 10 ঘরে 10 বউ, এক এক দিন এক একজনের সাথে যাচ্ছেন, ভাই এগুলা ভাই কি বলেন ভাই এইসব? ভাই, আপনার কি মাথা ঠিক না আছে? না না, না না, 10 জনের সাথে যাচ্ছি না যাচ্ছে যাচ্ছে, এটা তো কোনো প্রমাণ নেই আপনার কাছে, আপনার কাছে প্রমাণ আছে শুধু একাধিক না, বিয়ে আমার করা আমার হয়েছে, কাছে এই না, তো। আমার কাছে তো হাদিস আছে যে মহানবী একই রাত্রে নাকি 9 জনকে, ইয়ে 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 ইয়ে, যাই হোক আর বললাম না। না না না, না না, হাদিসে না না, হাদিসে এটা আছে, একজনে একই একই না না, রাত্রে 9 জনকে, এটা তো হাদিসে আছে ভাই।
ভাই হাদিসটা আমার পড়া আছে এবং আমি আপনার সাথে দ্বিমত করব। মানে কি বলবো এখন, একজনের ঘরে গেলে যদি আপনার যে মেন্টালিটি খারাপ থাকে আপনি ওটা ভাববেন। একজনের মানে কি বলবো, ওনার বাসাতেই তো উনি ছিলেন ঠিক না? উনি তো, আমার মানে ভাষা আসতেছে না, কি হ্যাঁ, বলার নেই। তাহলে একজন, আপনি আপনি এটা বুঝেন যে একজনের 9টা ঘর, 9টা ঘরে 9টা বিবি। ভাই ভাইয়া আপনি ভাইয়া ভাইয়া মানে ভাই- একটু ভাই। একটু আগে আপনাকে একটা জিনিস বলেছিলাম, একটু আগে একটা জিনিস আপনাকে বলেছিলাম যে আমাদের আচ্ছা ঠিক ধর্মটা আছে। নিয়ে এইভাবে আপনি হাসি তামাশা করেন না। না না, ঠিক হাসি আছে। তামাশা করতেছি না, কিন্তু ভাই হাসি আসলে কি করব? আপনার ধরেন ধরেন সে বেড়াতে যাচ্ছে, পিছনে 9টা বিবি, হ্যাঁ 9 জন, 9 বিবি বোরকা পরে যাচ্ছে, দঙ্গল একদল বিবি। হ্যাঁ, বোরকায় আপনার, বোরকায় আপনি কি সমস্যা মনে করেন দেখলেন? কেউ যদি রিক্সায় নিজের চড়ছে, ইচ্ছায় মনে করেন আজকে একজন রিক্সা তখন চললো, কি হ্যাঁ, রিক্সা ছিল? তখন কি একজন রিক্সা ছিল? মনে করেন তখন কি তার, রিক্সা ছিল? তখন তো না উঠ মনে ছিল। করেন তার তখন তো সুন্নত উঠ পালন ছিল, করে, উঠ ছিল না না না। মনে তখন করেন তার উঠ ছিল, সুন্নত পালন উঠ করে ছিল। এখন একজন 9টা আপনি বিবি রাখলো ধর্ম নিয়ে একই মজা সাথে। করতেছেন ভাইয়া। ভাইয়া ভাইয়া মজা তো ভাইয়া করবো ভাই, ভাইয়া, আপনি এটা মজার আপনি বিষয় না। আপনি চিন্তা না করে না দেখেন, এটা ভাইয়া, মজার ভাইয়া, বিষয় আপনি না। একটা সিরিয়াস কাজ করেন, আপনি একটা সিরিয়াস কাজ করেন যে ভাই সিএনজি তে 9টা মানে বিবি, ধরেন ফেসবুক অ্যাকাউন্ট আপনি করবেন কেমনে? আর ফেসবুকে তো রিলেশনশিপ একজনের সাথে দেয়া যায়, আপনি 9টা বিবি তাইলে ফেসবুকে আপনার ইয়া দিতে হবে যে একটা নতুন অপশন বানাও, 9টা বিবি অযথা ভাইয়া লিস্ট মজা ধরে, করতেছেন। 1 নম্বর বিবি, 2 নম্বর বিবি, 3 নম্বর বিবি, 4 নম্বর বিবি, 5 নম্বর বিবি, শনিবারের বিবি, আচ্ছা রবিবারের আচ্ছা বিবি, সোমবারের বিবি, মঙ্গলবারের আচ্ছা, বিবি। পিনাকি ভট্টাচার্যকে আপনার কেমন লাগে? পিনাকি ভট্টাচার্যকে? পিনাকি ভট্টাচার্য তো এখানে কোনো মানে আলোচনার বিষয় না, পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনার তো কিছু নাই। আপ- পিনাকি ভট্টাচার্যের উপর হামলা হইলো, আপনি তাকে পিনোকিও বলে মজা করলেন। না আমি পিনাকি সে কি, বলে মজা সে তো করিনি। একজন ডাক্তার, ইমতিয়াজ সে তো মাহমুদ এটা ডাক্তার নিয়ে, একজন, সে তো একজন শোনেন, ডাক্তার ঠিক আমি না? মোটে মজা করি নাই, তার উপরে কোনো হামলা হয় নাই। হ্যাঁ, তিনি একজন মানুষ ভয় তো পাইতে পারে ঠিক না? অবশ্যই ভয় পাইতে পারে, কিন্তু একজন মাফলার দেখে যদি কেউ ভয় পায় যে তাকে, এবং এটা নিয়ে যদি একটা গল্প বানায় যে তাকে গল্প হত্যা বানায় নাই করতে ভাই, এসেছিল। একজন মানুষ তো আচ্ছা, ভয়ও পাইতে পারে। ভয় পাইতেই পারে, এখন শোনেন, একজন মানুষ আপনাকে হত্যা করতে আসছে, এটা তো একটা প্রুফ থাকতে হবে। তার তো হয়তো আপনাকে একটা গালি দিতে হবে, ওই তোর মেরে ফেলাম, বা তাকে তো আপনার মানে বলতে হবে। মানে মানে একজন কবি বলেছিল না যে মরিয়া মুখ প্রমাণ করিল যে সে মিথ্যা বলে নাই, তাই কি না শোনো, না 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 মারা না না, যেতে হবে, শোনেন, মারা যে প্রমাণ শোনেন, করতে হবে যে না না তাকে না, মারতে মারা যে এসেছিল। যে প্রমাণ করতে হবে না তো, এটা তো একটা সিম্পটম, একটা সিম্পল ব্যাপার যে আপনার উপরে যদি কোনো আক্রমণ হয়ে থাকে, মানে সিমটম, তাহলে সিমটম। অন্তত সিম্পটম, একটা কোনো সিম্পটম থাকতে হবে সেই জিনিসটা। হ্যাঁ, সিম্পটমটা কি? যেমন ধরেন সে আপনাকে বললো, আই তোমাকে কিন্তু মেরে ফেলবো, এটা হচ্ছে একটা সিম্পটম। উনি চলে গেলেন, ওনার লাইন বোধহয় কেটে গেল, না উনি চলে গেলেন। আচ্ছা যাই হোক, উনি অনেকক্ষণ বারবার বারবার করলেন, অনেক অনেক সুযোগ দিয়েছি ওনার। সাইয়েদ শামীম নামক একজন, ওনাকে দেখি, অ্যাড করি। আচ্ছা, এখন ইতিমধ্যে অনেক বেলা হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে সম্ভবত। আজকে আর থাকতে পারছি না তাহলে। আহ তাহলে আজকে বিদায় নেই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আম, যুক্ত থাকার জন্য, এবং মজার আলোচনা হলো। আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি, এই ভদ্রলোক কি কি বললেন, একজনের 9টা বিবি, 9 জনের সাথে, মানে সেটা ওনার কাছে খুবই স্বাভাবিক বিষয়। যাই হোক, আমার কাছে মোটেও স্বাভাবিক বিষয় না। আহ, যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। বাই বাই।